আমন্ত্রণ প্রিয় দর্শক, 21 রাতে বিদ্যুতের সার্বিক ব্যবস্থা বর্তমানে কি অবস্থা রয়েছে এবং বিশেষ করে একটি বিষয় সাম্প্রতিক সময় আলোচনা বা সমালোচনা যেটাই বলে না কেন সেটি অনেকের দৃষ্টিগোচর হয়েছে, সেটা হচ্ছে যে কয়েকদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফরের দিন ভারতের দুটি কোম্পানির সঙ্গে রিলায়েন্স এবং আদানি গ্রুপের সঙ্গে যে বিশাল একটি চুক্তি হয়েছে। বিশাল বলতে তারা যে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে বাংলাদেশে এবং প্রায় $5 বিলিয়ন তারা বিনিয়োগ করবে, সেটি দেওয়ার কতটুকু যৌক্তিক বা কতখানি অযৌক্তিক সেই বিষয়গুলো আলোচনা এসেছে এবং সার্বিকভাবে দেশে গত মহাজোট সরকার যে মহাপরিকল্পনার করেছিল বিদ্যুতের ক্ষেত্রে, বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে, সেটিও কি অবস্থা রয়েছে, এসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের 21 স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম এমপি, রয়েছেন সিনিয়র সাংবাদিক সদরুল হাসান, রয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল আলম এবং তার পরপর রয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERCর সদস্য ডক্টর সেলিম মাহমুদ। আমি অধ্যাপক শামসুল আলম আপনাকে দিয়ে শুরু করতে চাই। যে প্রসঙ্গটি এসেছে ভারতের সঙ্গে, যে ভারতের দুটি কোম্পানির সঙ্গে বিদ্যুৎ যে চুক্তি, সে বিষয়ে আলোচনা হচ্ছে, সমালোচনাও হচ্ছে, আপনার দৃষ্টিভঙ্গিটি? আমার দৃষ্টিভঙ্গি, প্রথম যে কথাটা, সে সরকার জ্বালানি মিশ্রণে গুণগত পরিবর্তন এবং পরিমাণগত পরিবর্তন আনার ব্যাপারে একটা নীতিগত অবস্থান স্পষ্ট করেছে এবং তার পক্ষে বিপক্ষে যাই মত থাকুক না কেন, আজকে সে প্রশ্নে আমাদের আলোচনার বিষয় নয়। আমি আজকে যে বিষয়টি আনতে চাচ্ছি সেটা হচ্ছে ওইসব পরিকল্পনার ধারাবাহিকতায় কাজকর্ম চলছে, আমাদের সফলতা ব্যর্থতা আছে, তা থেকে আমরা আমাদের নীতির জায়গা থেকে আমরা বিদেশি বিনিয়োগ আহ্বান করছি, সেটাতে পাচ্ছি না, এইভাবে চলছে। কিন্তু আকস্মিকভাবে এই বিনিয়োগ প্রক্রিয়ার মধ্যে রিলায়েন্স এবং আদানির যে বহিঃপ্রকাশ ঘটল, অন্তত ভারতীয় প্রধানমন্ত্রী সফরের দিনে চুক্তি করে এটাকে দুই দেশের চুক্তির সঙ্গে এই চুক্তিটাকে লঞ্চ করে দেওয়া হলো, এটা প্রাসঙ্গিকতা নেই এবং এটার সঙ্গে জনস্বার্থের খুব একটা সম্পর্ক আছে বলে আমার অন্তত মনে হয়নি। এটা গেল 1 নম্বর দিক। 2 নম্বর দিক হচ্ছে যে একটা চুক্তি প্রশ্নটা পরে, আগে প্রস্তাবটার মেরিট আছে কি নেই, সেটার কারিগরি দিক আছে, সেটার ফিনান্সিয়াল দিক আছে, তারপরে হচ্ছে কি যে পার্টি প্রস্তাব দিয়েছে তার যোগ্যতা উপযুক্ততার ইন বোথ সাইড কে আছে না আছে, সেটার একটা যাচাই বাছাইয়ের প্রশ্ন আছে। এখন এই যাচাই বাছাইয়ের প্রশ্নটা কিভাবে করা হলো, কোন প্রক্রিয়ায় করা হলো, যেহেতু এটা অযাচিত প্রস্তাব, অযাচিত প্রস্তাব যদি এমইউতে পৌঁছাতে হয় তার আগে তো হোমওয়ার্ক করতে হবে, সেই হোমওয়ার্কটা অন্তত কারিগরি সমৃদ্ধ হতে হবে এবং তার কিছু বেসিক ইন্ডিকেটর থাকতে হবে। সেই ইন্ডিকেটরের জায়গায় যদি আমি বলি যে তারা 45,000 কোটি টাকা অর্থাৎ আপনার $5 বিলিয়ন বিনিয়োগ করবে এবং সেটাই যদি বড় মাপকাঠি হয়ে থাকে, তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক, এটা আতঙ্কের ব্যাপার। এর আগের যেসব আনসলিসিটেড প্রস্তাবগুলো আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা হয়েছে, যেমন নাইকো চুক্তি, সেটা ছিল আনসলিসিটেড। যেমন প্রস্তাব এসেছিল টাটা, যে প্রস্তাবটা আমরা রাস্তায় দাঁড়ায় বিরোধিতা করেছি, যেমন যে প্রস্তাব চুক্তি হয়ে আছে এশিয়া এনার্জির সঙ্গে ফুলবাড়ি কয়লা খনি চুক্তি, সেটাও আনসলিসিটেড প্রস্তাব ছিল। এইসব আনসলিসিটেড প্রস্তাবের ব্যাপারে রাষ্ট্র দক্ষতার পরিচয় দেয়নি, ইভেন কাকফো আনসলিসিটেড প্রস্তাব। তাহলে সেই সব ধারাবাহিকতায় এই যে প্রস্তাবটা আকস্মিকভাবে আমি এটা দেখছি, একটা এই আনসলিসিটেড প্রস্তাবের জগতে এটা একটা বিনা মেঘে বজ্রপাতের মতো। আমি একটু জনাব তাজুল ইসলাম আপনার দৃষ্টি আকর্ষণ করছি। অধ্যাপক শামসুল যে বিষয়গুলো উল্লেখ করলেন, এর পাশাপাশি আরো অনেক কিছু বলছেন, সব মিলে আপনি এটি বলবেন কিনা যে অবশ্যই কোনো যৌক্তিকতা রয়েছে কিনা? আপনাকে ধন্যবাদ। বিষয়টা হলো, আমি এ বিষয়ে একেবারে এখন মোটামুটি অভিজ্ঞতা অর্জন করেছি যে আমাদের দেশে যখন নাকি আমরা যখন নাকি যে কোনো কাজ করতে যাবেন, যে কোনো পদক্ষেপ নেবেন, তার বিপক্ষে এবং পক্ষে খুব কম হবে, বিপক্ষে বেশি প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং এরকম আপনি ধারণা করেন নাই অথবা ধারণা করেছেন, এরকম বহু ধরনের প্রশ্নে উত্থাপিত হবে। একটা বিষয় হলো, আমরা এই জাতিটাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে
একটি উর্বর জায়গায় নিয়ে যেতে চায়, সেটা হলো যে মধ্য আয়ের দেশ, উন্নত বাংলাদেশ। এখন উন্নত বাংলাদেশ এবং মধ্য আয়ের দেশে যদি যেতে হয়, তাহলে আপনাকে অনেকগুলা ক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে, এবং সেগুলো বিভিন্ন ক্ষেত্রের কথা আমি না বলে শুধুমাত্র জ্বালানি সমস্যা এর মধ্যে একটি অন্যতম সমস্যা। জ্বালানি সমস্যাকে আপনি সমাধান না করে আপনি উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। এখন আমি দেশের স্বার্থ নিশ্চয়ই অগ্রাধিকার দিয়ে অবশ্যই এরকম দেশের স্বার্থ অগ্রাধিকার দিয়ে এই সরকার বহুমুখী বহু ধরনের পদক্ষেপ নিয়েছে বলে, এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে দেশের একটি অগ্রগতি সাধিত হয়েছে, একটি মাত্রা আসতে সক্ষম হয়েছে জাতি। তো এক্ষেত্রে আমি যেটা বলি যে রিলায়েন্স এবং আদানির বিষয়ে যেই নামটা দেওয়া হচ্ছে, যেই কথা বলা হচ্ছে, তার সাথে আমি কিন্তু একেবারে নতুন করে পরিচিত হচ্ছি যে এই আদানি এবং রিলায়েন্স এই দুটি কোম্পানি ভারত এবং ভারতের বাহিরে তাদের অনেক সাকসেস হিস্ট্রি আছে বিদ্যুৎ উৎপাদনের। বাংলাদেশে আমরা আমাদের শুধু সরকারি খাতের মাধ্যম দিয়ে দেশের শিল্পায়ন বলেন, দেশের বিদ্যুৎ খাত বলেন, রপ্তানি খাত বলেন, বিভিন্ন খাতেই বিদেশি বিনিয়োগকে আমরা উৎসাহিত করার জন্য বলি, এবং দেশীয় প্রাইভেট সেক্টরকে আমি খুব দ্রুত শেষ করছি, আমি খুব সহজে চলে আসতেছি। আমরা বেসরকারি খাতকেও যদি আমরা একইভাবে স্টিমুলেটেড না করতে পারি, একইভাবে আগায় নিতে না পারি, যেমন ভারতের সরকার যেমন বিদ্যুৎ উৎপাদন করছেন, আদানি এবং বিদেশি বিনিয়োগ এদেশে আকৃষ্ট করার জন্য অবশ্যই সবাই বলছে, সরকারি পর্যায়ে থেকে বলছে। আমি আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, আপনার প্রশ্নে আসতেছি আমি। তো ঠিক একইভাবে আমাদের দেশের অভ্যন্তরীণ ভাবে বিদ্যুৎ খাতেও আমরা আমাদের প্রাইভেট সেক্টরকে তারা তাদের উর্বরতা সৃষ্টি করার জন্য, তাদেরকে সক্ষম করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করার পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি কোম্পানি আমাদেরকে সামিট সহ আরো বেশ কয়েকটা কোম্পানি ডেভেলপ করেছে। এখন বিদেশি বেসরকারি বিনিয়োগকারীরা এবং দেশীয় বিনিয়োগকারীরা এবং দেশীয় সরকার এবং বিদেশি যৌথভাবে আপনার এককভাবে এবং আপনার বিদ্যুৎ উৎপাদনের মাধ্যম দিয়ে এবং জ্বালানি সংকট সমাধানের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার মাধ্যম দিয়ে আমাদের যে সমস্যাগুলি আছে সেটাকে সমাধানে তারা অবদান রাখবে। এটাই ছিল যে আমাদের লক্ষ্য। আদানি এবং রিলায়েন্সের সাথে যে আমাদের এমওইউ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা, যেটা প্রক্রিয়ায় উৎপাদন হবে, বিদ্যুতের মূল্য কত পড়বে, কোন প্রক্রিয়া তাদের কাজ দেওয়া হচ্ছে, এগুলো তো নিশ্চয়ই বিবেচনা নিতে হবে। আমার তো মনে হয় আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আপনারা এখনই আমরা এমন একটা অবস্থা আসি নাই যে এখানে তাদের সাথে আমাদের সাথে এমওইউ সাইন হয়েছে। এখানে আমাদের তাদেরকে জায়গা দিতে হবে, আমাদেরকে জ্বালানি সরবরাহের বিষয় নিয়ে আমাদের সাথে আরো বহু আলোচনা হবে। অর্থাৎ একটা আন্ডারস্ট্যান্ডিং এ আমরা এসেছি যে তাদেরকে আমরা বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে বিনিয়োগ করার জন্য আমাদের পক্ষ থেকে সহযোগিতা থাকবে, এবং সে সমস্ত বিনিয়োগের মাধ্যম দিয়ে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে আমরা কিনে আনবো। যেমন ভারতে যদি তারা বিনিয়োগ করে, ভারতে যেমন পশ্চিম দিনাজপুরে এখানে যদি আপনার কয়লার খনি থাকে যেটা নাকি আপনার ভারতের প্রয়োজনের নাই, কিন্তু আমরা বলছি যে সেখানে ভারতীয় এন্টারপ্রেনার যদি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে সেখানে তাদের সে জ্বালানি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে তারা বাংলাদেশে বিক্রি করলো। আমরা যদি দেখি যে আমাদের এরকম টার্মস এন্ড কন্ডিশন গুলা ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে, এই বিষয়ে কিন্তু আপনি পান্না সাহেব একটি কথা বলি, আজকে আপত্তি নেই, কিন্তু আজ থেকে 5-7-10 বছর আগে যখন নাকি ভারত থেকে আমদানির কথা বলা হয়েছিল, তো তখন তো এখানে আপত্তি প্রতিবাদের কোনো শেষ ছিল না। তো এখন আমরা যখনই নতুন কিছু অ্যাভিনিউ ওপেন করতে যাবেন, নতুন ডাইমেনশন যখন নাকি আপনি হাঁটবেন, তখনই এরকম কিছু কথা আসবে। তবে সেটাকে আমি একটু বলে শেষ করি, তবে আমরা জনগণকে কনফিউজ করার মতন করে কোনো বক্তব্য না এনে আমরা যদি এই সমস্ত পদক্ষেপের কোথায় ত্রুটি বিচ্যুতি থাকে সেটা নিয়ে আমার মনে আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ হওয়া উচিত, নেগেটিভ মেসেজ জনগণকে দেওয়া উচিত। সেলিম মাহমুদ, যেটি তাজুল ইসলাম এমপি সাহেব বলছিলেন যে এখনো অনেক কিছু নিশ্চয়ই বাকি রয়েছে, আগে থেকে কেন আলোচনা, এই আলোচনার মাধ্যমে হয়তো আমাদের জন্য সহজ রাস্তা বেরিয়ে আসবে বা আমাদের দেশের স্বার্থ আগে প্রাধান্য পাবে, সেজন্যই এই ধরনের আলোচনা। এবং যে প্রশ্নগুলো উঠেছে একটি বিশেষ কারণে আমরা যত জানতে পেরেছি যে এই আদানি গ্রুপ যখন কোন দেশে বিদ্যুৎ উৎপাদনের চুক্তি করতে চায় বা এই ধরনের কাজ করতে চায়, ভারত যেসব দেশ রাষ্ট্রে ঋণ দেয় এবং ঋণ দেওয়ার সাথে সংশ্লিষ্ট থাকে এই ধরনের একটি কোম্পানিকে, এই ধরনের বিষয় আসছে কিন্তু বিবিসির প্রতিবেদন, সিএনএর প্রতিবেদন আসছে, আরো অনেক কয়েকটি প্রতিবেদন আসছে
যেমন ভারত গত কয়েকদিন আগে ভুটানে, নেপালে 4,500 6,500 কোটি টাকা এরকম ঋণ দিল, সেখানেও তারা এই ধরনের প্রস্তাব সাথে গেছে। ঠিক বাংলাদেশেও তবে এগুলো তো আপনি যা বলছেন এগুলো আজকে পত্রিকায় আমি দেখেছি। জি, কিন্তু খটটা কিন্তু ওইখানে আসছে যে এর মধ্যে কোনো অন্য কিছু আছে কিনা। না শুনেন, আমাদের মাননীয় সংসদীয় কমিটির চেয়ারম্যান যে কথাগুলো বলেছেন উনি যথার্থ বলেছেন, এবং ওনাকে সাপ্লিমেন্ট আমি করছি দু একটা বিষয়ে। যে প্রথমত হচ্ছে যে চুক্তিটা নিয়ে আমার প্রশ্ন আপনার কাছে, যে এত সাকসেস স্টোরি, এত অর্জন আমাদের, এগুলো নিয়ে কোনো ডিসকাশন হয়নি, কিন্তু পার্টিকুলার দুইটা চুক্তি নো ডিসকাশন হয়নি। আমি আপনাকে বলি, গত কয়েকদিন আমি মিডিয়া দেখছি, মিডিয়া সমালোচনা করছি না, অনেকগুলো পজিটিভ দিক আসছে, কিন্তু সবচেয়ে বড় সাকসেস স্টোরি যেটা আমাদের, যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে তার যে এনার্জি ডিপ্লোমেসি মেকানিজমের মাধ্যমে যে একটা ইন্টারন্যাশনাল মানে ক্রস বর্ডার ইন্টারকানেকশন করলো ভারতের সাথে, যেখানে আমরা 500 মেগাওয়াট দিয়ে শুরু করলাম, একসময় সেটা 10,000 মেগাওয়াট, কিন্তু আরো বেশি যাবে। আপনি ইউরোপের খেয়াল করেন, মাত্র 4টা দেশের প্রাইমারি এনার্জি রিসোর্স আছে, জার্মানির কোল, ব্রিটেনের আপনার তেল গ্যাস, নরওয়ের তেল গ্যাস, আর হল্যান্ডের গ্যাস। হ্যাঁ, আর নিউক্লিয়ার হচ্ছে ফ্রান্সের, সেটা টেকনোলজিতে তার রিসোর্স না। এই মাত্র 4টা দেশের প্রাইমারি এনার্জি রিসোর্স আছে, আর অথচ পুরো ইউরোপের প্রত্যেকটা দেশ আজকে বিদ্যুৎ এবং গ্যাসের স্বয়ংসম্পূর্ণ। কিভাবে? 13টা ইন্টারকানেকশন আছে, যে ইন্টারকানেকশন 2010 সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীর সাথে যে চুক্তিটা করেছিলেন, তার চুক্তি খুব দ্রুততম সময়ে আমরা ক্রস বর্ডার ইন্টারকানেকশন করেছি। এখন অনেকে এটাকে নেহাত একটা বিদ্যুতের আমদানি হিসেবে দেখছেন, মনে হয় যে গরু আমদানি, পেঁয়াজ আমদানি। এটা এরকম না, এটার নাম হচ্ছে ক্রস বর্ডার ইন্টারকানেকশন। সেখানে ইনফ্রাস্ট্রাকচার হবে, কানেক্টিভিটি হবে, তার একটা ইন্টারন্যাশনাল লিগ্যাল, কমার্শিয়াল, রেগুলেটরি এন্ড ফাইন্যান্সিং একটা ফ্রেমওয়ার্ক থাকবে। যুদ্ধ থাকলেও কিন্তু এটা চলবে, চলমান। এর পিছনে যে অনেকে মনে করছে যে আজকে দিচ্ছে বিদ্যুৎ, কালকে দিবে না কেন? কালকে বিদ্যুৎ আমদানির কথা বলছেন নাকি? আমি এটা কানেক্ট করছি। আচ্ছা, ওভারঅল যে পিকচারটা, আমরা আজকে সুযোগ তৈরি হয়েছে নেপাল এবং ভুটানের হাইড্রো ইলেকট্রিসিটি আনার জন্য, এবং ভারতই আমাদের সেই সুযোগ করে দিয়েছে। এটা বিকজ অফ দ্য ডিপ্লোমেসি। আমরা 500 মেগাওয়াট, এখানে এটা 600 মেগাওয়াট আরো যোগ হচ্ছে, ইয়াতে ত্রিপুরা থেকে 100 আর আরো 500। আর অরুণাচল প্রভিন্সে 50,000 মেগাওয়াট পটেনশিয়ালস আছে, ওখান থেকে কি আমরা 5,000 পাবো না? ওদের ইনস্টল ক্যাপাসিটি অলমোস্ট 2.5 লাখ মেগাওয়াট, তার কাছে 5,000 10,000 কিছু না। কিন্তু এই যে আজকে চুক্তি নিয়ে যারা, আমি মনে করি যে এটা একটা কনস্পিরেসি পার্ট। এটা চুক্তি করেছে, আপনি আমাকে বলি, আপনি প্রথমত এটা চুক্তি না, এটা একটা সমঝোতা স্মারক, ইট ইজ এ নন বাইন্ডিং লিগ্যাল ইনস্ট্রুমেন্ট। এরকম আমরা আমাদের পাওয়ার ডেভেলপমেন্ট প্রচুর চুক্তি করেছে। এখন প্রশ্ন দাঁড়ায়, আমরা খেয়াল করি না সমঝোতা স্মারক যদি হয়ে থাকে 2010 সালে যে সমঝোতা হয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে, সেই সমঝোতা আলোকেই তো এইগুলো পর্যায়ক্রমে আলোচনায় আসা কথা, বা নতুন করে সমঝোতা। এটা না, আমি আপনাকে বলি যে আরেকটা লাইভ ডিসকাশনে আমি ছিলাম, উনি ছিলেন ওখানে, অরুণ কর্মকার সাহেব প্রশ্ন তুলেছেন যে আমি তখন বললাম যে এরকম আমরা সমঝোতা স্মারকের মাধ্যমে অনেকগুলো প্রকল্প করেছি, চায়নার সাথে আমরা করেছি, মালয়েশিয়ার সাথে হয়েছে, জাপানের সাথে, যেগুলো কিন্তু কোনোটাই কিন্তু সলিসিটেড না। অনেক ইয়েতে আমাদের যে ইমার্জিং ইকোনমিতে আপনি যদি সলিসিটেশনে যান, আপনি শুধু 2010 সালের যে আইনের কথা বলছিলেন তার একটু আগে, ওখানে ওইটা প্রিয়াম্বলে বলা আছে যে আমাদের দেশে, আমাদের মতো ইকোনমিতে আপনি সলিসিটেড একটা লং টার্ম বা লার্জ প্রকল্প নেওয়াটা অত্যন্ত কঠিন। কেউ একটা মামলা টুকে দিলে শেষ। সেজন্য কিন্তু এভাবে এগুলো। এখন বিষয়টা হচ্ছে যে অনেক ঘটনার পিছনে অনেক ঘটনা আছে। এখন যে প্রকল্প দুটো আসছে, এটা অনেকে বলছে যে এগুলো তো, আমি যে উদাহরণ দিয়েছিলাম তখন বললো যে এগুলো তো G2G, আর এটা তো প্রাইভেট। খেয়াল করেন, আজকে ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট রেজিম বা অ্যারেনাতে পাবলিক প্রাইভেট বলতে কিছু নাই। যখন আমার দেশে বিদেশি একটা বিনিয়োগকারী, এটা সরকার, ওখানকার সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, এর লিগ্যাল স্ট্যাটাস বাংলাদেশে প্রাইভেট। আপনি আমাদের এই যে ইন্টারন্যাশনাল ল আছে, ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট ল আছে, সেখানে আছে। তবে ওইটা পার্থক্য নাই। কেন পার্থক্য নাই? কারণ যদি প্রাইভেট ইনভেস্টমেন্ট হয়, হি ইজ প্রোটেক্টেড বাই হিজ ওন গভর্নমেন্ট। বাংলাদেশের মতো দেশ, প্রত্যেকটা দেশের সাথে কিন্তু তার একটা বিআইটি থাকে, বাইলেটারাল ইনভেস্টমেন্ট ট্রিটি থাকে, এবং আমরা অধিকাংশ OECD দেশের সাথে আছে।
এখন এটা প্রাইভেট কোম্পানি বলেই তাকে নাকশিটকে আমরা ইয়ে করব, বা এটা এলএনজি, কারণ আমাদের উনি তো যথার্থই বলেছেন, আমাদের যে ডাইভার্সিফিকেশনের যে প্রিন্সিপাল, যে ফুয়েল মিক্সের প্রিন্সিপাল, সেখানে এলএনজি কিন্তু আমাদের প্রোগ্রামে আছে। ফ্যাক্ট রিমেইনস, এখন এটা তো কিছুই হয়নি, এটা একটা এমওইউ সমঝোতা হয়েছে, এটা নিয়ে এটাকে এত বড় করে দেখে আমি তো এটা আমরা নিশ্চয়ই কিন্তু এটাকে দেখতে গিয়ে আলোচনার জায়গাটাও প্রশস্ত কিন্তু হয় না। কিন্তু কিন্তু এই যে ওভারঅল সাকসেস স্টোরি সেগুলো কিন্তু আছে। আমি যেটি ডক্টর সেলিম মাহমুদ বলছিল যে আনসলিসিটেড যে অবস্থা, যে চুক্তি বা সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হচ্ছে, সেখানে এই অযাচিত মানে যে সুযোগ, সেখানে কি বড় এই ধরনের বড় প্রকল্প করার কোনো সুযোগ আছে? এ নিয়ে কিন্তু বিতর্ক রয়েছে। আমি এই প্রসঙ্গে যেটা বলবো, ধরেন আমি ব্যক্তিগতভাবে রিপোর্টার হিসেবে দীর্ঘদিন যাবৎ পাওয়ার সেক্টরের ডেভেলপমেন্টটা ফলো করছি। তো এখন আনসলিসিটেড এবং যেটা সলিসিটেড, অর্থাৎ একটা আমি প্রোডাক্ট বা একটা যে কোনো কিছু কিনবো, টেন্ডারের মাধ্যমে সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে কিনবো। সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে কেনা হলে কি হয়, প্রাইসটা আমি বাজারের যে প্রতিযোগিতামূলক মূল্য সেটা বার্গেন করে সবচেয়ে লাভজনক মূল্যটা সবচেয়ে কমে আমি যে জিনিসটা পাবো সেটা ইনশিওর করা যায়। কিন্তু যখন আনসলিসিটেড কোনো অফারের কথা বলা হয়, সেখানে কিন্তু সেটা আপনার কোনো প্রতিযোগিতার সুযোগ থাকে না। আমি উদাহরণ হিসেবে বলি যে আজকে আপনার আদানি গ্রুপ এবং রিলায়েন্স গ্রুপ তারা অফার করেছে, এখানে তারা একজন 3000 মেগাওয়াট করবেন, আর একজন করবেন 1600 মেগাওয়াট। এখন কথার কথা যে বিদ্যুতের প্রাইস ওনারা ট্যারিফ নির্ধারণ করলেন যে পার ইউনিট 5 টাকা। এখন আমেরিকান কোন কোম্পানি যদি বলে যে আমি 4 টাকায় দিব, আপনি কি করবেন সেক্ষেত্রে? আপনার কিন্তু কোনো অপশন থাকছে না। আপনি যখন বায়োলেটারাল এই জাতীয় আনসলিসিটেড অফার, বিনা টেন্ডারে কোনো চুক্তিতে যাবেন, তখন কিন্তু আপনি আরেকজনকে বলতে পারবেন না যে না আমি তোমারটা নেব না। কারণ আপনার দেশে যে ল আছে, যে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট আছে, সেখানে বলা আছে যে সমস্ত কিছু আপনাকে অবশ্যই প্রতিযোগিতার মাধ্যমে, রাষ্ট্রীয় যে কোনো জিনিস আপনি যখন কিনবেন, এটা অবশ্যই একটা সুষ্ঠু প্রতিযোগিতার মাধ্যমে হতে হবে। এখন কতগুলো হিস্ট্রিতে আমরা এখানে দেখেছি, যেটা আমি সন্দেহ করছি সেরকম কিছু হবে কিনা। ধরুন এখানে টাটা এসছিল, তারাও আনসলিসিটেড অফার নিয়ে এসছে, টাটা চলে গেছে, নেগোসিয়েশনে বনাবনি হয়নি। টাটার কি লস হয়েছে? লস হয়নি, কারণ তার লন্ডন স্টক এক্সচেঞ্জে অথবা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে বাংলাদেশে বিনিয়োগ করবে এই কথা বলার সাথে সাথে তার যে শেয়ারের দাম বেড়ে গেছে। এশিয়া এনার্জি বাংলাদেশে বিনিয়োগ করবে এই কথা বলার সাথে সাথে তার শেয়ারের দাম বেড়ে গেছে লন্ডন স্টক এক্সচেঞ্জে, সে কিন্তু লাভ করে নিচ্ছে। এখন আমাদের রিলায়েন্স অথবা আদানি, তারা যে এখানে এই জাতীয় একটা কথা বলে তার শেয়ার প্রাইস বাড়িয়ে নিচ্ছে না, সেটা বা কিভাবে বলবো? আর এটা একটা রহস্যের ব্যাপার কিন্তু, কারণ আমরা দেখেছি বিএনপির সময় অনেক বিদেশি কোম্পানি এখানে এসছে, এই ধরনের এমওইউ সাইন হয়েছে, তারা তারপরে ডিজেপেড, এবং সে কথাটা কিন্তু আমাদের বিদ্যুতের যে সচিব, উনি কিন্তু ওই অনুষ্ঠানে, চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানেই বলেছেন এই সরকারের সময় অনেক কোম্পানি এসছে, চুক্তি স্বাক্ষর করে চলে গেছে। কিন্তু এই প্রশ্নটা এখানে বেশি এসছে কেন? কারণ এই ঘটনাটা ঘটেছে কখন? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সফর করছেন, এবং এই চুক্তিটাকে তার সফরের সাথে কিন্তু লিঙ্ক করে দেওয়া হয়েছে। তো লিঙ্ক করে দেওয়া হওয়াতে কিন্তু আমাদের যেই অন্য সন্দেহগুলো ছিল, সেই সন্দেহগুলো এখন তার চেয়ে বেশি প্রাধান্য পাচ্ছে যে না, ওনারা বোধহয় মেন করছেন, এখানে ওনারা এই প্রজেক্টগুলো করবেন। তো এই প্রজেক্টগুলো যদি এভাবে হয়, এখানে কিন্তু স্বচ্ছতার একটা বিশাল বড় প্রশ্ন দেখা দেবে, এবং এই অস্বচ্ছতা যে তৈরি হবে সেটা কিন্তু বাইরের দুনিয়াকে একটা রং মেসেজ দিবে যে বাংলাদেশে আসলে প্রতিযোগিতার কোনো সুযোগ নাই। তাজুল ইসলাম কি বলবেন? না, আমি এখানে বিষয়টা হলো, আমার মনে হয় ইত্যবসরে বিষয়টা দর্শক শ্রোতাদের কাছে, জাতির কাছে অনেকাংশে পরিষ্কার হওয়ার সুযোগ হয়েছে। বিষয়টা হলো এমওইউ হলো, ইট ইজ এ নিউ মেথোডোলজি টু ডিটারমাইন দ্য প্রিন্সিপাল হাউ উই আর গোয়িং টু ইনভেস্ট। এখন আমরা বিদেশি প্রাইভেট বিনিয়োগকারীদেরকে এনকারেজ করছিলাম, এর মধ্যে একটা এমইউ সাইন হওয়ার মাধ্যম দিয়ে তাদের সাথে আমরা একটা প্ল্যাটফর্মে আসার সুযোগ হয়েছে। এখন সেখানে যখন কোনো পার্টিকুলার বিনিয়োগ হতে যাবে, তখন সেখানে বাকি টার্মস এন্ড কন্ডিশন গুলো অবশ্যই এদেশের সরকার বাংলাদেশের স্বার্থ দেখে ইত্যবসরে অনেক বড় বড় সাফল্য অর্জন করেছেন, এবং এক্ষেত্রেও আমরা আমাদের দেশের স্বার্থের ব্যাপারে একেবারেই আমার মনে হয় সরকার
অত্যন্ত সতর্কতার সহিত পদক্ষেপ নেবে এবং আমাদের পক্ষ থেকে এমন কিছু। আরেকটা বিষয় যেটা নাকি আপনি বললেন যে তারা যদি আদানি গ্রুপ যদি যখন নাকি আমাদের কাছে ফাইনাল ট্রিটিতে যাবেন তখন যদি তারা 5 টাকা অফার করে, আমেরিকান একটা কোম্পানি যদি 4 টাকা অফার করে, ইট কুড বি বার্গেন, এটা মার্কেট ডিটারমাইন করবে। আমার কাছে এরকম সুযোগ আসলে অবশ্যই আমরা সেটাকে গ্রহণ করবো। এরকম কোনো বাধ্যবাধকতা আমাদের নেই যে সে বেশি দামে আমার কাছে বিদ্যুৎ বিক্রি করতে চাইলে আমি তার থেকে কিনতে হবে। এবং তখন যখন নাকি আমি করব তখন অবশ্যই এটাকে আমরা গুরুত্ব দিয়ে আমরা এই বিষয়টাকে দেখবো। আপনার কি মনে হয় যে এই বিষয়ে আশাবাদ ব্যক্ত করছি আমরা, বিশেষ করে তাজুল ইসলাম যেভাবে বলছেন এই ধরনের এমওইর মাধ্যমে যেগুলো হচ্ছে, প্রকল্প হয়েছে যাবত, সেই অভিজ্ঞতাগুলো কি বলে? সে অভিজ্ঞতাগুলো যা বলে সেটা আমি বলার আগে আমি একটা প্রত্যাশা ব্যক্ত করব যে সংসদীয় কমিটির চেয়ারম্যান মহোদয় যে কথাটা বলেছে যে আমরা আজকের আলোচনায় রং মেসেজ এর পরিবর্তে আমরা এই প্রক্রিয়ার মধ্যে যেসব ত্রুটি বিচ্যুতি যদি কিছু থেকে থাকে সেগুলো আইডেন্টিফাই হলে সেখান থেকে অন্তত জাতীয় স্বার্থ বিনির্মাণে এই খাত উন্নয়নের কিছু উপকরণ আসবে। আমি সেটা মাথায় রেখেই কয়েকটা কথা আমি অন্তত ওনার কাছে নিবেদন করব যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বাইরে থেকে যে সংসদীয় কমিটি বিদ্যুৎ খাত বিনির্মাণে একটা ওয়াচডগের ভূমিকা পালন করতে পারে এবং সেটা দৃশ্যমান ভূমিকা হবে, সেক্ষেত্রে আমাদের যদি কিছু করার থাকে ওনারা আমাদেরকে দিয়েও করাবেন। সেই সব বিষয়গুলোকে মাথায় রেখে আমি যে কথাগুলো বলতে চাই সেই প্রশ্নে আসি। প্রথমেই আনসলিসিটেড প্রস্তাব সম্পর্কে আমরা অনেক কথাবার্তা বলেছি, এর প্রয়োজন অপ্রয়োজনীয়তা বা এর স্কোপ অ্যান্ড অপরচুনিটি যা কিছু থাক সে নিয়ে আর কথা বলতে চাই না। আমি দৃষ্টি আকর্ষণ করব 2010 সালে নৌ পরিবহন মন্ত্রণালয়ের একটা পোর্টেভো মোংলা বন্দর উন্নয়নের জন্য সেখানেও $3 বিলিয়ন একটা প্রস্তাবের এমইউ সই হয়েছিল। সেই প্রস্তাবের উপরে কাজকর্ম করে প্রধানমন্ত্রীর দপ্তরে ডিসিশনের জন্য পাঠানো হয়েছিল। তারপরে এই প্রস্তাবটা নিয়ে ভেতরের কিছু ইন্টারাকশন হয় এবং সেখানে ইন্টারভিন করার সুযোগ আমার এসেছিল, কারণ ওইখানেও ছিল যে কমিউনিকেশন হাব অর্থাৎ এনার্জি হাব হিসেবে পোর্টটাকে তৈরি করার কারণে আমি ঢুকে পড়ি এবং তারপরে ওই প্রস্তাবের উপরে একটা ডিটেলস টেকনিক্যাল 7 পার্টের একটা রিপোর্ট মন্ত্রণালয়ের সচিবের হাতে আনঅফিশিয়ালি আমি তুলে দিই এবং সেখানে যে দেখা গেল যে নতুন সচিব যখন চার্জে আসলো মন্ত্রণালয় যেসব ওয়ার্কআউট করেছে তার কোনো টেকনিক্যাল এবং আর্থিক কোনো ইভ্যালুয়েশন নাই, অথচ সেই প্রস্তাব প্রধানমন্ত্রীর দপ্তরে ডিসিশনে চলে গেছে। ভেরি আনফরচুনেট। আমি বলিনি, আমি বলিনি, আমি এই জায়গাটা একটু বলিনি, আমি একটু অ্যাসিস্ট করি যে সেখানে আমি এই জায়গাটা দপ্তর ঢুকে পড়লে কি হয়েছে। আচ্ছা, এইবার আসেন যে সেই প্রস্তাবের উপরে পরবর্তীতে এই যে আলাপ আলোচনাগুলোর কথা যে আমরা এখানে বলছি, এই আলাপ আলোচনার কারণে সেখানে মৌলিক যে পয়েন্টটা ছিল যে বড় বড় ভেসেল আন্তর্জাতিক মানে যদি পোর্টে এটাকে উন্নীত করতে হয় তাহলে বড় ভেসেলগুলো আসবে, সেখানে ড্রাফট আছে কি নেই এই টেকনিক্যাল পয়েন্টটা সবচেয়ে বড় প্রাধান্য হয়ে দাঁড়ালো। তারপরে সেখান থেকে ঘুরলো ব্রিটিশ প্রাইম মিনিস্টার আমাদের প্রাইম মিনিস্টারকে চিঠি পর্যন্ত দিয়েছে এটার পক্ষে। এতদূর পর্যন্ত তদবির হয়েছে পোর্টেবের কতদূর পর্যন্ত ফরেন মিনিস্ট্রি থেকে অথবা আমি আপনাকে কথাগুলো আগে আমাকে বলতে দেন, বিষয়টা যেটা আপনাকে যে আমি ত্রুটি বিচ্যুতিটা দেখাচ্ছি আপনি সেই জায়গা থেকে দেখেন। আসার পরে পরবর্তীতে দেখা গেল যে ওই প্রস্তাবটা অর্থ মন্ত্রণালয় পার্সু করেছে, তারপরে গভর্নমেন্ট তার ডিসিশনের জায়গাটা চেঞ্জ করে ট্রিপল-পিতে নিয়ে গেছে, নিয়ে যে তারপরে সেই সেলে গেছে, সেলে যাওয়ার পরে আলটিমেটলি অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে সলিসিটেড প্রপোজাল হিসেবে। অ্যাডভার্টাইজমেন্টে পোর্টেবেকে বলা হয়েছে যে তুমি ওখানে টেন্ডারে বিড করো, এই জায়গায় গেছে। কেন গেছে? এই সমালোচনাগুলো হয়েছে বলেই আছে। এই কথাটা আমি বোঝানোর জন্য এই প্রসঙ্গটা আসছে। সরকারের এতগুলো জায়গায় প্রেসারের পরে আলোচনার জন্য আমি যেগুলো ত্রুটি বিচ্যুতিগুলো হতে পারত। এইবার আসেন যে যখন ইয়েতে আসলো আপনার এই জায়গা বসেই আলোচনা হয়েছে, একাধিকবার আলোচনা হয়েছে যে কয়লা আসবে রামপালে সুন্দরবনের প্রশ্নে। এই জায়গা বসেই আমি কথাগুলো বলে গেছি যে এই ভেসেলে কয়লা যে পরিমাণ কয়লা আসবে তাতে এই সমুদ্র পথে মানে সুন্দরবনের পাশ দিয়ে এই নৌপথে কয়লা আসবে না। আজকে দেখা যাচ্ছে যে সরকারের জায়গাতে চট্টগ্রামে কয়লা এনে ওখানে আনা হবে এবং পায়রা বন্ধ না হওয়া পর্যন্ত অর্থাৎ মোংলা পোর্ট ব্যবহার করা যাবে না। সরকার আজকের এই ডিসিশনের পর্যায়ে আসছে, অথচ এই কথাগুলো প্রতিষ্ঠিত করতে আমাদের ঘাম ঝরে গেছে।
তা আজকের যে প্রস্তাবগুলো এসছে সেই প্রস্তাবগুলোর ব্যাপারে আমি নির্দ্বিধায় বলতে পারি যে জ্বালানি মন্ত্রণালয়ের কোনো ওয়ার্কআউট নেই। এক্স্যাক্টলি। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এখানে সেলিম মাহমুদকে আপনি বলুন, কোন রকম হোমওয়ার্ক আমার নেই কোনো তাদের। হোমওয়ার্ক নেই। আচ্ছা আমি এটাতে আপনাকে বলি। মাননীয় সংসদীয় সভাপতি সাহেবকে বলবো যে আপনার নেতৃত্বে দয়া করে এই টেকনিক্যাল এবং ইকোনমিক ফিজিবিলিটি প্রস্তাবের আপনি করুন, আমরা আপনাকে সহযোগিতা করব। আচ্ছা আচ্ছা, আমার আলাপ আলোচনার গুলো এমন ভাবে যাচ্ছে যাতে মনে হয় যে আমরা চুক্তি একটা অলরেডি করেছি। We have just opened it. It is মাননীয় চেয়ারম্যান, মানে অনেক ক্ষেত্রে মাননীয় আমাদের চেয়ারম্যান দই খেয়ে যেটা গাল বলেছেন, পাড়ার, it's চুল a খেয়ে গাল beginning point. পাড়ার অভিজ্ঞতা আছে। It is just a beginning point. We are standing on a platform, nothing else. এখানে মূল বিষয় দুটো, একটা হচ্ছে টেকনিক্যাল পার্ট আর একটা ফাইন্যান্সিয়াল পার্ট। এখন আমাদের যে পাওয়ার সেক্টর, আমাদের পাওয়ার ডিভিশন, আমাদের পাওয়ার সেল, আমাদের বিপিডিবি, যারা এই সমস্ত কাজগুলো করে, নেগোসিয়েশনের কাজ, আমরা তো অন্য জায়গায় উইথ দি রেগুলেটর, আর উনি হচ্ছেন ওয়াচডগ হিসেবে সবাই জবাবদিহি করতে বাধ্য। ইভেন আমরাও কিন্তু আমাদের অ্যানুয়াল রিপোর্টস পার্লামেন্টে পাঠাই, উই আর অলসো অ্যাকাউন্টেবল টু দ্য পার্লামেন্ট। বিষয়টা হচ্ছে যে আপনার আমাদের পাওয়ার সেক্টর কিন্তু যেটা বলতে চাচ্ছি, দ্যাট এক্সপিরিয়েন্সড এনাফ। 2009 থেকে যাবত এত প্রকল্প গ্রহণ করা হয়েছে, তো যে প্রস্তাব তারা দিবে ফাইন্যান্সিয়াল এবং টেকনিক্যাল, এগুলো অ্যাসেস করার যথেষ্ট ক্ষমতা আমাদের আছে, আমাদের যে টেকনিক্যাল টিম, আমাদের ফাইন্যান্সিয়াল টিম। সো আমাদের উনি যথার্থই বলেছেন, আমাদের জাতীয় স্বার্থ সংরক্ষিত করে অবশ্যই আমরা এটা করব। আর এটা বিষয়টা হচ্ছে যে এটা আমার কাছে মনে হচ্ছে যে যেভাবে মিডিয়াতে আসছে, এটা একটা ইটস এ কনস্পিরেসি থিওরি। হঠাৎ করে এত সাফল্যের মধ্যে এটা দুটো নিয়ে এবং দুইটা আপনার কি মনে হয়েছে যে খুব বেশি আলোচনা হয়েছে এই বিষয়টা নিয়ে? না, না, এই বিষয়টা কি শুধুমাত্র না, না, আজকে না, একটি টেলিভিশন না, হচ্ছে না, এবং না, না, 21 টেলিভিশন না, না, হচ্ছে আর একটি পত্রিকা আসছে? না না না, খুব এমন ভাবে এসছে মনে জন্য বিশাল কিছু। না, আমার চোখে কিন্তু বাঁধেনি যে না, এমন না, না, বিশাল আকারে আসছে। তবে বলবো নাকি? জি, অবশ্যই। আপনি বলেন। জি। জি, না, বিষয়টা হলো যে আলোচনা হওয়াটাকে আমরা সাধুবাদ জানাই, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করি না, শুধুমাত্র আমরা এটাকে অত্যন্ত গুরুত্বের সহিত বিবেচনা করি। আলোচনা হবে, আলোচনা হতে পারে, তবে একটা ভুল অথবা আপনার কনফিউজিং কোন মেসেজ যাতে জাতিকে দেওয়া না হয়। এখানে এটা আমরা clear করার এই জন্য যে নিউ ধরনের মেথড, আলোচনা, আমি জি। যে কথাটা বলছি, নিউ মেথোডোলজি আমরা জাস্ট যাচ্ছি বলে এরকম একটা এমইউ হয়েছে। এখন এখানে যেমন টাটা অথবা ওই যে এশিয়া এনার্জি, ওরা কোথায় তাদের শেয়ারের দাম বাড়াবে, লন্ডন মার্কেটে বাড়াইয়া তারা যদি টাকা কামাইতে পারে, এখন সমস্যা দিস কি? স্ট্র্যাটেজির জন্য তো আমি তো তার সাথে, এখন আমরা এরকম বহু এমইউ করেছি, প্রাথমিকভাবে সব জায়গায় এমইউ হয়। এখন এমইউ হওয়ার পরে আমরা বাংলাদেশের 100টা 1000টা সমস্যার সমাধান এমইউর মাধ্যমে হয়েছে, এমইউ থেকে পরবর্তীতে ফাইনাল ট্রিটিতে গেছে। এখন ফাইনাল ট্রিটি আমি এমইউ কোনোটা বাস্তবায়ন হয়েছে, কোনোটা হয় নাই, অথবা তাদের সাথে যে সমস্ত সমঝোতা আমার প্রাথমিকভাবে হয়েছিল, পরবর্তী কার্যক্রমে পদক্ষেপ নেওয়ার পর দিয়ে দেখা যাচ্ছে তার সাথে আমার আর বেশি দূর আগানোর সুযোগ নেই, সেটা কেন বন্ধ হয়ে গেছে। আবার অনেক প্রকল্পে তাদের এমইউ হওয়ার পরে সেটা ফাইনাল ট্রিটিতে গেছে, ইমপ্লিমেন্টেশন হয়েছে, আউটপুট পেয়েছে, ইকোনমিতে কনভার্ট হয়েছে, জাতীয় উপকৃত হয়েছে। এখন আমরা তো বসে থাকতে পারবো না, আমাদেরকে কাজ করতে হবে। এখন এমইউ হয়েছে, আমরা আশাবাদী এবং আমরা স্বপ্ন আমি দেখি সেই জায়গা এই স্বপ্ন থেকে- পূরণের এই পদক্ষেপগুলো নেওয়া আমি হয়েছে। ডক্টর সেলিম মাহমুদ আবার আপনার কাছে আসছি। সেটা হচ্ছে যে এই ধরনের প্রশ্ন তখনই ওঠে যেহেতু আমাদের চুন খেয়ে গাল পাড়ার অনেক ধরনের দুঃখকর অভিজ্ঞতা রয়েছে। এই জন্যই যেমন আদানি রিলায়েন্স গ্রুপের যে বিশাল পাওয়ার প্ল্যান্ট রয়েছে অন্ধ্রপ্রদেশে 2250 মেগাওয়াটের, ওটা এলএনজি ভিত্তিক, এবং অনেকেই বলছেন, এই প্রশ্ন তুলছেন যে সেটা ভারতের বাজার মূল্য যা তার চেয়ে অনেক বেশি খরচ করে যাচ্ছে, সেই মেশিনারিজ গুলো বাংলাদেশে এনে বিদ্যুৎ উৎপাদনের একটি কৌশল তারা অবলম্বন করতে চাচ্ছে। আপনি এটিকে একেবারে উড়িয়ে দেবেন কিনা? এটা একটা মিডিয়া রিপোর্ট, অনেক। এখন আমি তো শুধু বাংলাদেশের একটি মিডিয়া নয়, আরো দেশ প্রান্তে দেখা গেছে। এই প্রশ্ন তো কেউ দিতে পারবে না, এখানে কেউ দিতে পারবে না, না, ওরাও দিতে পারবে না। এখন সেলিম সাহেব, আমরা অনেক এখন সংস্কার করছে, আমি একটু ওনাকে বিষয়টা না, পরিষ্কার আমারও এই সম্পর্কে ব্যাপারটা হচ্ছে যে ধারণা আছে। এরকম একটি কথা আপনি যেটা যথার্থই বলেছেন, সেলিম মাহমুদ সাহেব, ডক্টর সেলিম মাহমুদ সাহেব যথার্থই বলেছেন। এখানে আমরা এলএনজি বেসড কোনো কিছু করা হবে কিনা, অথবা করলেও সেটা তাদেরকে আমরা তো একটা কম্পিটিটিভ টেন্ডারের মাধ্যম দিয়ে গিয়ে কাজটা করব। আমরা চাই ডক্টর সেলিম মাহমুদ এবং তাজুল ইসলাম, আপনারা যেটা বলছেন যে এটা বায়বীয় ধরনের খবর হোক, আমরা সেটাই প্রত্যাশা করি। যদিও কিছু বলার রয়েছে অধ্যাপক শামসুল এবং না, সদরুল আমিন। প্রশ্ন হচ্ছে যে আমরা যেহেতু এলএনজি এনে তা থেকে বিদ্যুৎ উৎপাদন করব, এরকম ধরনের পরিকল্পনা আছে। আমাদের মহাপরিকল্পনা বিদ্যুৎ রয়েছে, খাত উন্নয়নে আছে। এখন এই পরিকল্পনায় আমরা বিদেশি বিনিয়োগ চাচ্ছি,
বিদ্যুৎ খাত উন্নয়নে সিংহভাগ বিনিয়োগ বিদেশি বিনিয়োগে হোক, এটাও চাচ্ছি। এখন সেইটা যদি পদ্ধতিগত প্রক্রিয়ায় রিলায়েন্স সেইভাবে আসে, এবং যে কথাটা উনি বলেছেন সলিসিটেড বিডিং এ সে কাজ পেল, পাওয়ার পরে এখন ইন্ডিয়া এলএনজি থেকে বিদ্যুৎ উৎপাদন ব্যয় বেশি পড়ে বলে যদি সরে যায়, আমরা বিদ্যুৎ উৎপাদন ব্যয় বেশি হোক তাতে আমাদের কিছু যায় আসে না, আমরা এটা থেকে তৈরি করব। এবং রিলায়েন্স যদি আইনগত বিডিং এর আওতায় কাজ পেয়ে যায়, তো সে ওখানকার মেশিন এসে যদি এখানে নিয়ে এসে করতে, আমাদের অসুবিধাটা কোথায়? এই জায়গায় আপনার কাছে বলার আছে, আমরা বিরতি যাব। জি, আমি যে কথাটুকু বলতে চাই খুব ছোট, সেটা হচ্ছে যে যদি আমি বিশ্বাস করি যে আমি সবকিছু ট্রান্সপারেন্ট ভাবে করব এবং আমি ফাইনালি নেগোসিয়েশনের বদলে আমি একটা প্রতিযোগিতার মাপকাঠিতে একটা প্রসেস ফলো করব, তাহলে আমি এমইউর কথা কেন বলছি? এমইউর কথা বলাতেই সন্দেহগুলো তৈরি হচ্ছে। আমাদের তাহলে তো বলাই দরকার ছিল না যে আমরা বলতে পারতাম যে আমাদের এই 3000 মেগাওয়াট বা 4000 মেগাওয়াট যেটা বিদ্যুতের যে মহাপরিকল্পনা যেটা আছে, যে প্রায় 24,000 মেগাওয়াট 2021 সালের মধ্যে, আমরা সেই জায়গায় থেকেই আমরা বড় বড় মেগাওয়াটের জন্য, বড় বড় প্ল্যান্টের জন্য টেন্ডার ইনভাইট করি, এবং সেখানে আমরা এই মাঝখানে এত দূর এই এক্সারসাইজটা তো আমার করার দরকার নাই যে ওনারা ওই প্রক্রিয়ায় এসে যাবে, নরমালি সরাসরি চলে যাওয়া উচিত। মাঝখানে এমইউ করে তাদের সমস্ত এই বিতর্কটা এবং তাদের সমস্ত টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল অফারগুলো আমি আমার নিজের পয়সা খরচ করে, সময় খরচ করে, এগুলো যাচাই বাছাই করে তারপরে শেষ পর্যন্ত আমি বললাম যে না, আমি সলিসিটেড বা আমি টেন্ডারে যাব। এই মাঝখানে সময়টা তো আমার দরকার নেই। আমার তো এখন ইমার্জেন্সি কথা বলি সুদূর স্যার। জি, পৃথিবীর অনেক ডেভেলপিং এবং ইমার্জিং ইকোনমিতে এখন ট্র্যাডিশনাল প্রকিউরমেন্টের বাইরে কিন্তু এরকম নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু আনসলিসিটেড বড় বড় প্রকল্প পলিসির অধীনে থাকে। আমাদের এখানে পলিসি কিন্তু সেভাবে নাই। না না না, আমাদের এখানে আপনি একটা সেট পলিসি করে দিবেন, যে এই পলিসিতে পড়বে সে আসবে। না, এটা আপনি প্রাইসটা ঠিক করে দেন। আপনি যে প্রথমে বললেন যে 2006 সালে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টে আনসলিসিটেড কিছু করার সুযোগ নাই, এটা কিন্তু ঠিক নয়। আপনি সেকশন 68 দেখেন, ওখানে বলা আছে যে আমাদের যে স্বল্পভিত্তিক রেন্টাল কুক রেন্টাল গুলো সবগুলো কিন্তু ওই আইনে হয়েছে। সেখানে বলা আছে তাহলে তার স্পিডি পাওয়ার অ্যাক্টের প্রয়োজন ছিল না। না, স্পিডি পাওয়ার ওইটা কেন করা হয়েছে? এটা কভার করে না বলেই এই নতুন আইন করা হয়েছে। স্পিডি পাওয়ারটা আইনটা করা হয়েছে, দ্রুত আইনটা করা হয়েছে এই জন্য যে আপনি ওখানে যেটা আছে পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্টে 2006 এর পরে রুলস হলো 2008-এ, যে রাষ্ট্রীয় প্রয়োজনে জনস্বার্থে যদি আমার কোনো কিছু ক্রয় করার প্রয়োজন হয়, তাহলে রাষ্ট্র শুধুমাত্র পারচেজ কমিটির অনুমোদন নিয়ে কিনতে পারবে, মানে এরকম যদি ওরকম প্রয়োজন। এখন তারপরে কথা থেকে যায় এই জন্য যে এখানে কিন্তু অবজেক্টিভিটি খুব একটা কাজ করে না। সেই জন্য এই যে স্পেশাল, এই যে আপনি ইয়েটা পড়েন, এই যে দ্রুত আইনের প্রিয়াম্বলে কি বলা আছে, যেহেতু বর্তমানে প্রচলিত আইনের অধীন প্রতিপালনীয় পদ্ধতি অনুসরণ করিয়া বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি এবং অপর্যাপ্ততা নিরসন সময় সাপেক্ষ, অর্থাৎ আমাদের যে এক্সিস্টিং রুলস অফ বিজনেসের আওতায় যে পাবলিক প্রকিউরমেন্টের যে রেগুলেশন এবং এগুলো কিন্তু কেউ একটা মামলা টুকে দিলে কিন্তু অনেক সময় লাগে। সেই কথাটাই ইয়ে নিয়ে তো আমরা এক্সারসাইজ করতে গিয়ে সময়টা ক্ষেপণ করি, এবং এখানে যে প্রক্রিয়াগুলো আছে এই প্রক্রিয়া কিন্তু অনেকটা অবজেক্টিভ, সাবজেক্টিভ না। আমরা আলোচনা আসছে, আবার আপনার কাছে আসবো নিশ্চয়ই। দর্শকের ছোট বিরতি পরে খুশি গিয়ে ফিরছি। দুটি চোখে আমি হয়ে গেছি তারা, নিতল পায়ের চিনি পায়েল খানি বাজে, মাদল বাজে সেই সঙ্গেতে শ্যামা মেয়ে নাচে। সোনাঝির নাম নাকি আধার মানে, আমি তো দেখি আগুন চলে ভিতরে, আমি তো বাগান নই। বিভিন্ন দশকের দুই বাংলার জনপ্রিয় গান নিয়ে সঙ্গীতানুষ্ঠান গানের ওপারে, প্রযোজনা মহসিনা রহমানের। ভ্রমরের মতো তোমায় আমি যত ভালোবেসেছি, তার অর্ধেক ভালো তুমি বাসো না। দ্য
রাখবেন প্রতি শুক্রবার বাংলাদেশ সময় রাত 8:20 নিউ ইয়র্ক সময় সকাল 10:20, UAE সময় সন্ধ্যা 6:20। দর্শক আরো একবার স্বাগত 21 রাতে। আমরা এই বিষয়টা একটু কনক্লুশন টানতে চাই অধ্যাপক শামসুল আলম। তারপরে আমি জিজ্ঞেস করতে চাই যে এই বিশেষ করে রিলায়েন্স এবং আদানি এই বিষয়ে কেন আপনাদের এই যে এমওইউটা হলো এত আতঙ্ক হওয়ার কারণ কি, যিনি ডক্টর সেলিম মাহমুদ প্রশ্ন করবে সেই প্রশ্নটি আমি আপনাকে করলাম। আপনি আতঙ্কিত হওয়ার কারণ মূল জায়গাটা হচ্ছে যে আমরা আজকে যে জায়গায় এসছে, যে কথাটা আমি শুরুতেই বলেছি, সর্বক্ষেত্রেই বলি যে আমরা আমাদের জ্বালানি মিশ্রে, সেটা প্রাইমারি জ্বালানি হোক, সেকেন্ডারি জ্বালানি ইলেকট্রিসিটির ক্ষেত্রে হোক, এখানে মিশ্রণে গুণগত পরিবর্তন এবং পরিমাণগত পরিবর্তন আনছি, কারণ আমরা এক্ষেত্রে স্বনির্ভর নই। আমাদেরকে আমদানির উপরে নির্ভর করতে হবে। আমরা পুঁজিতেও ব্যক্তি খাত বিদেশি দেশির উপর নির্ভর করতে হবে, সরকারি খাত থাকতে হবে। এই জায়গাগুলো পরিষ্কার হয়ে গেছে। এখন আসেন যে জায়গাটা নিয়ে আমরা বারবার কথা বলে আসছি, সরকারের উপরেও সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, আজকে সংসদীয় কমিটির সভাপতিকেও বিশেষভাবে বলবো, যতবার দেখা হবে ততবার বলবো, অতীতেও বলেছি, আগামীতেও বলবো, এখনো বলবো যে আপনারা সরকারকে বলুন যে আমি আজকে থেকে প্রত্যেকটা বছরে বছরে বা প্রত্যেকটা প্ল্যানিং পিরিয়ডে, এখন তো আমরা 5 সালা পরিকল্পনায় ফিরে আসছি, এখন 6-5 এর প্ল্যান তৈরি হতে যাচ্ছে, 7-5 এর প্ল্যান, সরি 7-5 এর প্ল্যান তো হবে, 8-5 এর অষ্টম 5 এর প্ল্যান হবে। এইসব প্ল্যানগুলোতে প্রত্যেক বছরে বছরে এডিপিতে সরকারি খাত, ব্যক্তি খাত, বিদেশি এবং দেশি এবং ইম্পোর্ট ইলেকট্রিসিটি, এই মিলিয়ে আমরা কত ভাগ কে কার কত ভাগ তৈরি করব, কিভাবে বিনিয়োগ কৌশলটা হবে, কিভাবে উৎপাদন কৌশল হবে, কিভাবে ফুয়েল মিক্সিং এর কৌশল হবে, আলটিমেটলি পার্টিসিপেটরি পার্সপেক্টিভ প্ল্যানটা চেঞ্জ করেন। ওই পার্টিসিপেটরি পার্সপেক্টিভ প্ল্যান 2009 সালে তৈরি হয়েছিল, সেই পার্টিসিপেটরি প্ল্যান এখন ড্রেনে চলে গেছে, কৌশলপত্র আমাদের রয়েছে এবং সেই জায়গাটায় এখন আরবিটারি চলছে, এখন প্ল্যানিংটা আরবিটারি রয়েছে না, কারণ সেলিম মাহমুদ সাহেব এটা ওনার থেকে আমি একটু বেশি জানি, কারণ এই পার্টিসিপেটরি পার্সপেক্টিভ প্ল্যানের এই পার্টটা আমি লিখেছি সরকারের জন্য, এবং সেইটা যে রূপরেখা দেওয়া আছে 2030 সাল পর্যন্ত, যেখানে 1000 কিলোওয়াট এই জায়গাটা আমি বলবো যে বিনীতভাবে সরকার অ্যাড্রেস করে ড্রেনে চলে গেছে, উনি বলছেন যে উনি লিখেছেন, আবার চলে গেছে ড্রেনে চলে গেছে। আচ্ছা, এবার আমি সরকার যে ডকুমেন্ট আকারে বের করেছে পার্টিসিপেটরি আমি বলবো এই জায়গাটায় আমরা কনসেন্ট্রেটেড, তাহলে সব আতঙ্ক নিষ্পত্তি হয়ে যাবে। এই হচ্ছে আমার কথা। শামসুল আলম সাহেব যে কথাগুলো বললেন, এখানে রেটরিক ভার্সেস রিয়ালিটির বিষয় আছে। ওনার কথাগুলো রেটরিক, সাউন্ডস গুড, থিওরিটিক্যাল, একাডেমিক, ইউটোপিয়ান। বাস্তবতা হচ্ছে 2010 সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি এগ্রেসিভ লিডারশিপ না নিতেন এই বিদ্যুৎ সেক্টরে, আমি যে কারণে শব্দটা বলেছি যে উনি কিন্তু উন্নয়নশীল বিশ্ব এবং দক্ষিণ এশিয়াতে কোন সরকার প্রধান, বিদ্যুৎ মন্ত্রী, জ্বালানি মন্ত্রী আমার জানা নাই, এবং উনি ট্রেন চালু করে দিয়ে গেছেন। খালেদা জিও সেই বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ছিল, ওখানে কিন্তু ফুল মন্ত্রী ছিল, উনি দায়িত্ব পালন করেন ডিফেন্স মিনিস্টারের মতো। বিষয়টা হচ্ছে আজকে একটা রেটরিক আর বাস্তবতা, এই সাহসী কাজ আমাদের করতে হবে, যে কাজ মাহাথির মোহাম্মদ করে গেছে আর অনেকে করেছে সিঙ্গাপুরে। এই কাজগুলো আপনি মিষ্টি কথায় কাজ হবে না। এই যে কথাগুলো, প্রকিউরমেন্টের কথা, এগুলো আপনি এই বিশেষ বিধানের প্রিয়াম্বলটা পড়েন, তাহলে বুঝতে পারবেন বাস্তবতা কি। আজকে আপনাকে বুলেটের মতো কাজ করতে হবে, সাহসের সাথে। পিএম কিন্তু 2011 সালে বলেছিল কর্মকর্তাদের যে আপনারা সাইন করবেন না, আমি সাইন করব, জেলে গেলে আমি যাব। আজকে 11,000 ইনস্টল ক্যাপাসিটি আমার, এটা কিন্তু এমনি 3266 মেগাওয়াট, 13,265 মেগাওয়াট, 11,000 আমাদের গ্রিডের ইনস্টল ক্যাপাসিটি 13,000 ইনক্লুডিং অল কুইক রেন্টাল এন্ড দা এক্স্যাক্টলি 11,000 প্লাস বাকিগুলো ক্যাপটি মিলে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা এই সাহসী পদক্ষেপ না নিলে, এখন ছোটখাটো অনেক বিষয় আছে, ছোটখাটো বিষয় নিয়ে খোঁচাখুচি না করে ওভারঅল কনটেক্সটে দেখেন। আজকে ছোট ছোট মিলে কিন্তু বড় কিছু হয়ে যায়। আপনি আজকে আমার কানেক্টিভিটি, পাওয়ারের যে কানেক্টিভিটি, ইন্টারকানেকশন এর কথা কেউ বলছে না। এই যে আমার আজকে 5 টাকা 6 পয়সা,
যদি এই 500 মেগাওয়াট আমাকে না দিত ভারত, আপনি চিন্তা করেন এই 500 মেগাওয়াট সমতুল্য আমাদের তেল দিয়ে উৎপাদন করতে হতো, বিকজ আমার গ্যাস নেই। 18 থেকে 20 টাকা পড়তো দাম, সেটা 5 টাকা 6 পয়সায় পাচ্ছি। আমি নেপাল ভুটানের যে, যদি আমি ইন্ডিয়া কিন্তু আমাদের সাপোর্ট করছে যে তারা এখানে ভারতের জিএমআর কোম্পানি তারা ইনভেস্ট করছে, আমাদেরকে পার্টনারশিপে রাখছে, আমরা নর্থ ইস্ট থেকে আমরা পাচ্ছি, বিদ্যুৎ পাবো। এখন ওভারঅল আমরা শেষ পর্যন্ত দেখবেন এই যে বিদ্যুৎ ইন্টারকানেকশনের মাধ্যমে রিজিওনাল কর্পোরেশনের মধ্যে বিদ্যুৎ আমরা একসময় 20,000 মেগাওয়াট যাবে, এবং ইউরোপের এমন দেশ আছে অবশ্যই 100% তার ইম্পোর্ট। আমার এখানে দুটো কথা। প্রথমত হচ্ছে যে আমরা চাই প্রধানমন্ত্রী অ্যাগ্রেসিভ হন, এবং আমরা চাই যে উনার যে পলিটিক্যাল উইল, ডিটারমিনেশন, এটা আমরা সবসময় কামনা করি। কারণ আমরা যে কোনো প্রধানমন্ত্রী যিনি ডিটারমাইন্ড, যিনি সিদ্ধান্ত দ্রুত দিতে পারবেন, আমরা কিন্তু তাকেই চাইব। এই দিক থেকে ওনাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, ওয়েলকাম করি। কিন্তু আমাদের প্রশ্নটা কিন্তু ওই জায়গায় না। আমাদের প্রশ্নটা হচ্ছে যে আপনি এই কাজগুলো যদি স্বচ্ছতার সাথে করেন, আমাদের দেশের অপচয় কমবে। আমরা যে সেটাই বলছি, স্বচ্ছতাটা হচ্ছে আজকে যে তারা যে ট্যারিফ প্রস্তাব করবে সেটা যদি আনরিয়ালিস্টিক হয়, ওইখানে স্বচ্ছতার প্রশ্ন। আমি ওই জায়গাটায় হবে না, আপনি বারবার বলবেন যে আমি আনসলিসিটেড গ্রহণ করব। আপনি আনসলিসিটেড গ্রহণ করলে কিন্তু প্রধানমন্ত্রীর যে ফুল ক্রেডিট, সেই ক্রেডিটটা কিন্তু থাকছে না। আমাদের সাকসেস স্টোরি কিন্তু আমি ক্লিয়ার করতে চাই, যেটি যে হিসাবগুলো ডক্টর সেলিম মাহমুদ, যেটা স্ট্র্যাটেজিক ভাবে আমাদের দরকার, উৎপাদন ক্ষমতা বেড়েছে, উৎপাদনও বেড়েছে, এবং ব্যবহারকারী বিদ্যুতের আওতায় যে 2009 যে 54% ছিল, এখন সেটা 63% চলে গেছে। এগুলো তো হয়েছে, কিন্তু আমরা যারা প্রশ্ন করছি আমাদের ভিতর থেকেই যে ইনট্রান্সপারেন্সি রয়েছে, যে ধরনের অযাচিত ভাবে যে বিষয়গুলো সামনে আসছে, তাহলে আমরা কোনটাকে সামনে নেব? যে এই সুযোগগুলো কিছু অস্বচ্ছতা না রাখলে এগুলো হতো না, নাকি স্বচ্ছতা রাখলে আরো ভালো? আপনাকে যে জায়গাটা বলবো, যেসব প্রশ্নটা বিদ্যুৎ খাতের ভিতরে বিরাজ করছে, সেগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর এই স্পিড নন স্পিডের কোনো সম্পর্ক নেই। এক নাম্বার, পলিসির জায়গা থেকে আজকে আমরা পলিসি নিয়ে কথা বলছি না। আজকে যে জায়গাগুলো আসছে, উনি যে কথাগুলো বলছেন সেই কথাগুলো অসম্পূর্ণ, এবং তথ্যগুলো আরো রিভিউয়ের দাবি রাখে। আমি যে কথাগুলো বলে যাচ্ছি, দয়া করে ধৈর্য ধরে বলে যাচ্ছে, আমি বলে যাচ্ছি। আজকে 2200 মেগাওয়াট বিদ্যুৎ গতকালের স্ট্যাটিক্স এবং আজকে মিলিয়ে উৎপাদন ক্ষমতা নেই, গ্যাস আছে, বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। আবার উৎপাদন ক্ষমতা আছে, 600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়নি, গ্যাস নেই বলে। আজকে ওয়েস্টার্ন জোনে গ্রিডে যে যায় 500 মেগাওয়াট, সেখানে কোয়ান্টাম এনার্জি যে 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা যে রেন্টালে তৈরি করেছে, তারা কোনো সাপোর্ট দিতে পারছে না, আনব্যালেন্স হয়ে গেছে। গত রাত্রে 1:45, অর্থাৎ একটা 15 মিনিটে 5th ইউনিট ঘোড়াশালের আপনার 110 মেগাওয়াট, সে 170 থেকে 100 ডিরেটেড ক্যাপাসিটি উৎপাদন করত, এবং তার ফিড ওয়াটার লিক ছিল, তার হাইড্রোজেন লিক ছিল। থামেন, কথা বলেন না। দিস ইজ দ্য ম্যাটার, টেকনিক্যালি ইউ শুড বি ফার্স্ট অ্যাড্রেসিং। এই কথাগুলো আর বলেন না, থাকতে না। এই জায়গা কোথায় চলে গেছে, কথা বলতে দেন। এই জায়গাগুলোতে আজকের টেকনিক্যাল বিষয়টি ওভারলুক করতে করতে আজকের এই সেক্টরটার 5 মাস পরে কি হবে আমরা দেখছি, এবং দেখছি বলেই তো আজকের এই জায়গাটা আপনাদের সামনে আনছি। একটু থামেন, আপনারা এগুলো না দেখতে দেখতে এগুলো দেখা ভুলে গেছেন, এবং এটার যে কি বেহাল অবস্থা হয়েছে আজ আপনাদেরকে শোনায়, আমি শোনাই। যাদের শোনানোর কথা তারা বন্ধ করে বসে থাকে, ভয়ে শোনাইতে পারে না। আপনারা তো কোথাও থেকে শোনার সুযোগ পাচ্ছেন না। অন্তত একটা জায়গা থেকে শোনেন, কিছু করেন আর না করেন, একটা জায়গা থেকে শোনেন।
আজকে শোনায় যায় না, না, হরিপুর আমি বলি আমাকে একটু দয়া করে বলতে দেন। আমাকে একটু দয়া করে বলতে দেন। আপনি যে সেন্টিমেন্টে কথাটা বলছেন আমাকে একটু দয়া করে বিষয়টা বলতে দেন। এরকম না। হ্যাঁ, আপনার সারা জীবনে কিছু কিছু যন্ত্রপাতিতে আচ্ছা, এবার আসেন আমাকে শেষ করতে দেন। কোন উৎপাদন শোনেন, আচ্ছা, কোনো জি, কোনো আমাদের কারণে- সময় কম, আচ্ছা, শামসুল আপনি শেষ করেন, আমি ডক্টর সেলিম মাহমুদ এক লাইন করবেন, এখানে তারপরে একটা তথ্য দিতে শোনেন, চাই, শোনেন, একটা আমরা তথ্য কথা দিতে তো চাই। বলা আচ্ছা যাচ্ছে। আচ্ছা আমি তো এখান থেকে রাতারাতি ভুই ফোড়ে উঠে আসিনি। এই সেক্টরে 35 বছর আমাদেরকে কাজ শেষ করে করতে আসছি। হবে, শামসুল আলম। আমার আতঙ্কের জায়গাটা আপনাদেরকে মূল্য আচ্ছা। দিতে হবে, আপনাদেরকে মূল্য দিতে হবে, তা নাহলে দেশ মূল্য দেবে। এই কথাটা আমাকে আমি একটা না, আমি এক জিনিস একটা বলে নি। আমাদের তো এইগুলো আমার- করতে যে আমি ভেতরের কথা আর কিছু বলছি না। এগুলো করতে যে আজকে 2200 মেগাওয়াট বিদ্যুৎ গ্যাস বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না, এবং এই গ্যাস বিদ্যুতের আচ্ছা, সাপ্লিমেন্ট ওনাকে আমি একটা প্রশ্ন করি। আমি শেষ করি, আপনার প্রশ্ন করার বহু সুযোগ পাবেন। 2200 মেগাওয়াট আজকে দাঁড়ান 8 মাসে এই তেল বিদ্যুৎ উৎপাদন করতে যে 8 মাসে 8000 10 মাসে 8000 কোটি টাকা বিদ্যুৎ খাতে ওনাকে আমি ঘাটতি হয়ে গেছে, শুধু একটা ঘাটতি হয়ে গেছে। হ্যাঁ, ডক্টর সেলিম মাহমুদ, আপনি এক লাইন বলছি, ওনাকে আমি উল্টো প্রশ্ন করি, উনি যে কথাগুলো বললেন এগুলো আসলে কারিগরি এবং ম্যানেজারাল বিষয়, এগুলো ডাউন দ্য লাইন ওনাদের মতো ইঞ্জিনিয়ার যারা তারাই দেখবেন, বাট ওভারঅল দেখার সুযোগ দেওয়া হচ্ছে কিনা? অবশ্যই দেখবে। সেকেন্ড হচ্ছে ভারতের এত সাকসেস স্টোরি বিদ্যুতে জ্বালানির অভাবে এবং এই ধরনের বটল নেক্সের জন্য প্রায় 40,000 মেগাওয়াট তাদের প্ল্যান আমরা তাদের ইসলামের কথা শুনবো। 40,000 মেগাওয়াট প্ল্যান বন্ধ রাখতে হবে। সেই তথ্যটা হচ্ছে যে কথাটা ডক্টর সেলিম মাহমুদ বললেন যে ওনারা অনেক কিছু করছেন, কিন্তু স্বচ্ছতার জায়গাটায় কিন্তু আমরা কোনো ছাড় দিতে চাই না। আমি শুধু অবশ্যই চাই না। একটা শুধুমাত্র জায়গা বলি, যেমন ঘোড়াশালে একটা ইউনিট, এক বাক্যে শেষ করুন। এক বাক্যে শেষ করছি। ঘোড়াশালের একটা ইউনিট আগুন লাগার কারণে দীর্ঘদিন যাবত বন্ধ হয়েছে। ওই ইউনিটটা ঠিক না করে তার পাশেই বেসরকারি খাতের একটা ইউনিট বসানো হয়েছে। এই ইউনিটটা যদি চালু করা হতো 1.5 টাকায় আমি বিদ্যুৎ পেতাম। এটা থেকে আমরা কিনছি 5.5 টাকা দিয়ে। কেন আমি 5.5 টাকায় কিনছি? এতগুলা বিষয় একসাথে উপস্থাপিত হয়েছে, আসলে বলাও কঠিন, সবগুলাকে সময়। আমি কনক্লুড করা আপনার আমার জন্য খুব কঠিন ব্যাপার। তারপরও আমি একটি কথা বলবো যে বিদ্যুৎ খাতে আমাদের সফলতা আমি মনে করি যে কোনো দেশের কাছে, যে কোনো জাতির কাছে হিংসার কারণ। আমি গত কয়েকদিন আগে জাতিসংঘের সাস্টেনেবল এনার্জি ফর অল বান কি মুনের একটা প্রোগ্রামে যাওয়ার পরে আমি যখন বক্তব্য রেখেছি, সমস্ত পৃথিবীর বিভিন্ন দেশের মন্ত্রী মহোদয়রা বাংলাদেশের সাকসেস স্টোরি নিয়ে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করার জন্য আমার ইমেল অ্যাড্রেস নিয়েছেন। তো আমি মনে করি আমাদের অবশ্যই কথা আমরা স্বীকার করি যে আমাদেরকে আরো বহুদূর যেতে হবে, এবং এই যাওয়ার পথগুলা কোনোটাই আমাদের জন্য একেবারেই মসৃণ হবে না। আমরা প্রতিকূলতা মোকাবিলা করব। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীর একটি লক্ষ্য আছে, সে লক্ষ্যে এই জাতি পৌঁছবে ইনশাল্লাহ, বিদ্যুৎ খাত পৌঁছবে। এবং জদরুল সাহেবের সমালোচনা আলোচনা আমি মনে করি চলার পথটি আরো বেশি গতিশীল হবে। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। দর্শক, শেষ করছি অবশ্যই গত 6 বছরে এই সরকারের সময় যে সফলতাগুলো রয়েছে অবশ্যই সেগুলো উল্লেখ করার মতন, কিন্তু পাশাপাশি অবশ্যই যে ধরনের অনেক ক্ষেত্রে অস্বচ্ছতার অভিযোগ রয়েছে, বিতর্কের অভিযোগ রয়েছে, সেগুলো কাটিয়ে উঠতে পারলে অবশ্যই আমরা সাধুবাদ জানাতে বাধ্য থাকবো বর্তমান সরকারকে। শুভরাত্রি। মাঠের পাড়ে পথের পাখি ছোট